হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইট, এবং এটা হচ্ছে আমার ফাইনাল পার্ট। এই ফাইনাল পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আজকে ডিসকাশন হবে, এবং এই চ্যাপ্টার আজকের মতো এখানে আমি শেষ করার খুব ইচ্ছা রাখি। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই মুহূর্তে তোমাদের যা যা কিছু বলবো, বা আজকে আমাদের টপিকগুলো যা যা বিষয় মানে ফোকাসড আপ, সেটা হচ্ছে লেন্স, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে অন্যান্য ম্যাটারগুলো আছে, লাইক ডিসপারশন অফ লাইট। হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করে দেবো, আলোর বিচ্ছুরণ যেটা, ওই বিষয়গুলোকে নিয়ে আমি ফাইনাল একটা কিন্তু ডিসকাশন করতে চলেছি। তো আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই লেন্স সম্পর্কে তথ্য জানতে গেলে আমাদের সবার আগে যেটা জানতে হবে আলোর প্রতিসরণ কি, যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কিন্তু অলরেডি ভিডিও প্রকাশ করেছি, এবং যেটা আমার লাস্ট ভিডিওতে ছিল প্রিজম, সেই প্রিজমের উপরে কিন্তু আমাদের লেন্সের ব্যাপারটা প্রতিষ্ঠিত, যার জন্য প্রিজমটা নিয়ে হালকা একটু ডিসকাশন মনে হয় প্রয়োজন আছে। সেই জন্য আমি আমাদের আজকের ডিসকাশনটা প্রিজম থেকে স্টার্ট করছি। তো আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিজম। ঠিক আছে, প্রিজম কি সেটা অলরেডি আমরা কিন্তু জানি। প্রিজম কি সেটা আমাদের কিন্তু সবারই জানা আছে। এবার এই প্রিজমের মধ্যে দিয়ে আলো যখন যায়, তখন আলোর কিন্তু দুবার প্রতিসরণ ঘটে। একবার প্রতিসরণ হয় কোথায়? একবার প্রতিসরণ ঘটে আলোর এই পয়েন্টে, আরেকবার প্রতিসরণ কিন্তু ঘটে আলোর এই পয়েন্টে। প্রথম পয়েন্টে যে প্রতিসরণটা ঘটে, সেই প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে একবার ঘন মাধ্যমে যায়, আবার ঘন মাধ্যম থেকে রশ্মি সেকেন্ড বারের জন্য, যখন ফার্স্ট প্রতিসরণ সেকেন্ড প্রতিসরণের মধ্যে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ফিরে আসে, এবং যার ফলস্বরূপ কি হচ্ছে যে এই পয়েন্টে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, এই পয়েন্টে আলোক রশ্মি অভিলম্বের দিকে দূরে সরে যায়, এবং এর ফলে আলোক রশ্মি কিন্তু লক্ষ্য করবে ঘন মাধ্যম লঘু মাধ্যম থেকে যখন আবার লঘু মাধ্যমে ফিরে আসে, তখন কিন্তু সেটা প্রিজমের ভূমির দিকে কিন্তু বেঁকে গেছে। ঠিক আছে, সুতরাং এইখানে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে এসে প্রিজমে আপতিত হবে, এবার প্রিজম থেকে নিঃসরণের পর সেটা কিন্তু আবার যদি লঘু মাধ্যমে ফিরে যায়, তাহলে সেটা ভূমির দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এবং এটাই কিন্তু হয়ে আসছে এবং হয়। ওকে, সো এটাই আমার বলার, যে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাতায়াত করে, তখন সেটা কিন্তু অবিলম্বের দিকে, মানে মানে ভূমির দিকে অবিলম্বন বলবো না, সেটা ভূমির দিকে বেঁকে আসে। এই এই বিষয়টাকে আমরা কিন্তু এবার ইউটিলাইজ করতে চলেছি। কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে যে আমরা কি করব, আমরা এবার লেন্সের মধ্যে চলে যাব। তো লেন্স কি? লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, যার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, দুটি মসৃণ তল থাকবে, এবং সেটা স্বচ্ছ হবে, অর্থাৎ যার মধ্যে দিয়ে আলোক রশ্মি কিন্তু যাতায়াত করবে। বেসিক্যালি লেন্স কাঁচের তৈরি হয়। ঠিক আছে, কাঁচের তৈরি বলতে ধরে নাও একটা গোলক আছে, সেই গোলকের সঙ্গে অন্য একটা গোলককে আমরা একসঙ্গে কি করবো, মিক্সড আপ করবো। ঠিক আছে, এইবার মিক্স আপ করলে দেখো, একটা গোলকের উপরে একটা গোলক যখন উঠিয়ে দিলাম, এবং সেই মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে বাদ দিয়ে বাকি অংশগুলোকে যদি আমি কেটে ফেলি, তাহলে আমরা একটা লেন্স পেতে পারি। এই ক্ষেত্রে লেন্সের দুটো তল কিন্তু লক্ষ্য করবে, এক্ষেত্রে লেন্সের দুটো তল কিন্তু উত্তল ধরনের, অর্থাৎ এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো, দুটোই কিন্তু কি আছে, দুটোই কিন্তু উত্তল ধরনের, যার জন্য এখান থেকে যে লেন্সটা পাবো সেটা উত্তল লেন্স বলবো আমরা। ঠিক আছে, এখানকার যে এই লেন্সটা দুটো বৃত্তের একটা অংশ, একটার ব্যাসার্ধ যদি R1 আর একটা ব্যাসার্ধ R2, এটা কিন্তু আমাদের পরবর্তী ডিসকাশনে কাজে লাগবে, এটা কিন্তু মাথায় রাখবা। তার মানে লেন্স কিন্তু দুটো গোলকের অংশ, একটা গোলক নয়, বা দুটো গোলক অন্য এটা গোলক হতে পারে না হতে পারে, কিন্তু মিনিমাম একটা গোলক থাকবে, তার সঙ্গে কিন্তু অন্য কিছু, মানে সেটা সরলরৈখিকভাবেও কিন্তু কোনো কিছু একটা হতে পারে। তো লেন্স বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমাদের আলোচনার বিষয়ে দু ধরনের লেন্স নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি আর কি। তো এই ক্ষেত্রে এই কেন্দ্র দুটো বৃত্তের কেন্দ্রকে আমরা যদি
সরলরেখা দিয়ে যুক্ত করি আমরা যেটা পাবো সেটাকে বলা হবে প্রধান অক্ষ। আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। ঠিক আছে, তো আমরা প্রধান অক্ষকে কিভাবে দেখি দেখো, আমরা কিন্তু যখনই ছবিতে আঁকবো প্রধান অক্ষকে তখন কিন্তু আমাদের ঠিক এর মাঝখান দিয়ে এরকমভাবে প্রধান অক্ষকে টানা হয় এবং এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, আর এটা দিয়ে লেন্সের উন্মেষ দেখানো হয়। অর্থাৎ তুমি যদি কোনো লেন্সকে এইভাবে প্রকাশ করো তাও কিন্তু চলে। মানে আমরা সাধারণভাবে যদি বলে দিই এটা উত্তর লেন্স, মানে এটা হচ্ছে লেন্স, আগে আমরা সরলরেখাটা টানবো তারপরে কিন্তু আমরা লেন্সটাকে এইভাবে কিন্তু অঙ্কন করি। সাধারণ নিয়ম হচ্ছে তাই। তো এইখানে তাই হয়েছে, এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এটা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, সেই একই রকম ভাবে আমাদের কিন্তু অবতল লেন্সও হতে পারে। সেক্ষেত্রে কি হবে, গোলক দুটোকে আমরা কানেক্ট করব না, তার পরিবর্তে কি আছে, এদের মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে আমরা কি করব, সেই অংশটুকু কাঁচের তৈরি হবে। অর্থাৎ দুটো গোলকের অংশ বটে, কিন্তু কি হয়েছে, এবার দুটো গোলকের মাঝখানের অংশটাকে কিন্তু আমরা রিপ্লেস করব, বাকি অংশগুলোকে কিন্তু ছাঁটাই করে দেবো। ঠিক আছে, এবং এর ফলে যে লেন্সটা পাবো সেটা হচ্ছে অবতল লেন্স। এবং এক্ষেত্রেও সে একই রকম, এদের যদি কেন্দ্র দুটোকে আমরা একসঙ্গে কানেক্ট করি, কানেক্ট করলে পরে যে সরলরেখাটা আমি পাবো, ঠিক আছে, সেই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা হবে হচ্ছে সেই লেন্সের প্রধান অক্ষ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দু ধরনের লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা অবতল লেন্স। এরপরে আসলে লেন্সের ফোকাস কি, সেই ফোকাস নিয়ে এবার একটু ডিসকাশন করি। লেন্সের ফোকাস বলতে হচ্ছে, যদি আমরা উত্তল দর্পণ নিই, সেই উত্তল দর্পণের প্রধান অক্ষের যদি উপর সমান্তরাল সরলরেখা বরাবর, মানে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি এসে লেন্সের উপর আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর এই রশ্মিগুলো লেন্সের একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু, মানে লেন্সের সামনে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ আগে ছিল সমান্তরাল রশ্মি, এবার কিন্তু সেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো। এবার এইখানে একটা কিন্তু প্রশ্ন আসে, সেটা কেন হলো। এইবারেই কিন্তু আমাদের এই গল্পটা, সেই গল্পটা কিরকম দেখো, এইখানেতে একটা লেন্স আছে, সরি প্রিজম আছে, তার ভূমি কোণ দিকে ডাউনওয়ার্ড। তারপরে আরেকটা প্রিজম আছে যার ভূমি কোণ দিকে ডাউনওয়ার্ড, তারপরে আরেকটা প্রিজম আছে তার ভূমি কোণ দিকে ডাউনওয়ার্ড। এরকম করে করে আলটিমেটলি প্রধান অক্ষের উপরে কিন্তু ডাউনওয়ার্ড যুক্ত কি বলে, ডাউনওয়ার্ড যুক্ত, আমার না একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ একটু জাস্ট হোল্ড, একটু সমস্যা হচ্ছে। তো ডাউনওয়ার্ড যুক্ত এখানে কি আছে, ডাউনওয়ার্ড যুক্ত কিছু প্রিজম আছে। ঠিক একই রকম ভাবে নিচের পোর্শনে কি হবে, মাথা নিচের দিকে, ভূমি উপর দিকে, আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু আমাদের প্রিজম থাকবে। এবং প্রিজমগুলোর ক্ষেত্রে এমনভাবে প্রিজমগুলো এখানে বিহেভ করবে যে আলোক রশ্মি যখন ওর মধ্যে এসে পড়বে, ও স্বাভাবিকভাবে ভূমির দিকে বাঁকাবে, এরকম করে এও ভূমির দিকে বাঁকাচ্ছে, এও ভূমির দিকে বাঁকাচ্ছে, এবং আলটিমেটলি একটা এত সুন্দর সিকোয়েন্স থাকবে যে সবাই গিয়ে একটা বিন্দুতেই একে মিলিত করবে। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে। তো এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস বিন্দু। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে আলোক রশ্মি সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং প্রতিসরণের পর তারা অপর একটা বিন্দু দিয়ে কিন্তু বিন্দুতে গিয়ে মিলিত হবে, সেটা তাও কিনা সেটা প্রধান অক্ষের উপরে। এই অক্ষের উপরে এই বিন্দুটাকে বলা হবে ফোকাস বিন্দু। ঠিক আছে, আচ্ছা। অবতল দর্পণ বলছি, সরি, অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি এসে পড়ে, তাহলে প্রতিসরণের পর সে কিন্তু আর এবার ভূমির দিকে বেঁকবে না, সে বেঁকে যাবে কি তার অপোজিট দিকে। কারণ এক্ষেত্রে যদি আমরা আমাদের ইয়েগুলো কল্পনা করি, আমাদের সাপোজ ধরো কি বলে প্রিজম কল্পনা করি, তাহলে প্রিজম কিন্তু এবার আসবে উল্টো দিকে। ঠিক আছে, অর্থাৎ এবার এই ডিরেকশনে কিন্তু প্রিজম, লক্ষ্য করবে এই ডিরেকশনে প্রিজম, অর্থাৎ ভূমি কিন্তু উপরের দিকে, যার ফলে কি হচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটার ভূমি নিচের দিকে, যার ফলে এখানে কিন্তু প্রিজমের রশ্মিটা কিন্তু এদিকে আসবে। তো সেই কারণে কি হচ্ছে, আমাদের কিন্তু রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এটা ছড়িয়ে যাচ্ছে বলেই আমরা কিন্তু আমাদের কাছে মনে হবে কি যে রশ্মিটা একটা পয়েন্ট থেকে আসছে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে আসছে বলে আমাদের মনে হবে। অর্থাৎ এই রশ্মিগুলোকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে সে কি হবে, একটা পয়েন্টে গিয়ে কিন্তু মিলিত হবে। হ্যাঁ, তো মনে হবে যে এই পয়েন্ট থেকে রশ্মিগুলো নির্গত হচ্ছে, তো এটাকে বলা হবে আমাদের ফোকাস। এবং এক্ষেত্রে মাথায় রাখবে এগুলো কিন্তু সব মুখ্য ফোকাস। ওকে,
দুটো ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মুখ্য ফোকাস। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে আমাদের উত্তর লেন্স কি করছে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করছে, অর্থাৎ এটা কিন্তু অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে। অন্যদিকে আমাদের যে অবতল লেন্স আছে, সেই অবতল লেন্স কি করছে, এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে একটা বিন্দু থেকে নিঃসৃত করছে, অর্থাৎ তাদেরকে কি করছে, ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য এই অবতল লেন্সকে বলা হবে কি, অবতল লেন্সকে বলা হবে কিন্তু আমাদের অপসারী লেন্স। অবতল লেন্সকে বলা হবে অপসারী লেন্স। ঠিক আছে, তো এই গেল আমাদের মুখ্য ফোকাস। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের গৌণ ফোকাসে। গৌণ ফোকাসের ক্ষেত্রে যদি আসো সেকেন্ডারি ফোকাস, তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মি এতক্ষণ পর্যন্ত প্রধান অক্ষ সমান্তরালভাবে এসে আপতিত হচ্ছিল, কিন্তু এবার কি হবে, আলোক রশ্মি প্রধান অক্ষ সমান্তরালে এসে আপতিত হবে না। সেটা কি হবে, একটু তির্যকভাবে হবে, এবং তির্যকভাবে আপতিত হলে পরে সে কিন্তু আর প্রধান অক্ষের উপরে মিলিত হবে না, হ্যাঁ, কিন্তু ও অন্য একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। কিন্তু এইখানকার একটা বৈশিষ্ট্য কি জানো তো, এইখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে যদি ফোকাস বিন্দুটা দেওয়া হয় এবং সেই ফোকাসটা যে তলের মধ্যে থাকবে না, সেই ফোকাস, এই যে তলটা, এই তলের মধ্যে কিন্তু এই পয়েন্টটা থাকবে, অর্থাৎ কি ফোকাস তলে যে কোনো জায়গায় কিন্তু এই গৌণ ফোকাসটা হতে পারে। সেটা নির্ভর করবে কত কোণে এই রশ্মিগুলো কিন্তু আপতিত হয়েছে তার উপরে। ঠিক আছে, সেই জন্য গৌণ ফোকাস একটা পার্টিকুলার কোনো বিন্দু নয়, কিন্তু গৌণ ফোকাস এই মানে ফোকাস তলের যে কোনো বিন্দুতে গঠিত হতে পারে। ঠিক আছে, গৌণ ফোকাস ফোকাস তলে যে কোনো বিন্দুতে কিন্তু গঠিত হতে পারে। হ্যাঁ, সেকেন্ডারি ফোকাসের ক্ষেত্রে কিন্তু এটা হয়। সেকেন্ডারি ফোকাসের ক্ষেত্রে আবারও বলছি, কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ওকে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত না হয়ে ওকে কি করতে হবে, প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে আপতিত হতে হবে, এবং তারা মিলিত হবে কিন্তু ফোকাস তলে, নট ফোকাস বিন্দুতে, অর্থাৎ পার্টিকুলার কোনো বিন্দু থাকবে না, ফোকাস তলে যে কোনো বিন্দুতে কিন্তু ওরা মিলিত হতে পারে। সেটা ডিপেন্ড করবে এরা কতটা কোণে তির্যকভাবে আপতিত হচ্ছে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে। ওকে, এই হচ্ছে আমাদের গৌণ ফোকাস, এবং সেই একই রকম কেস কিন্তু আমাদের অবতল দর্পণের ক্ষেত্রেও হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আলোক কেন্দ্র কি, বা ফোকাস কেন্দ্র কি। ঠিক আছে, ফোকাস কেন্দ্র বলছি, আমাদের লেন্সের কেন্দ্র কাকে বলে। ওকে, বক্রতা কেন্দ্র বলতে পারো, যেটা বক্রতা কেন্দ্র ঠিক নয়, এটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলে এটা একটু দেখবো। আমরা কি করেছি, একটা লেন্স নিয়েছি, সেই লেন্সের সঙ্গে একটা আলোক রশ্মি তির্যকভাবে আপতিত করেছি। ঠিক আছে, লেন্সের সঙ্গে একটা আলোক রশ্মি তির্যকভাবে আপতিত করেছি। হ্যাঁ, এটা আপতিত হয়েছে। ঠিক আছে, আপাতিত রশ্মিটা নির্গমনের সময় কিন্তু কি হয়েছে, এই আপাতন রশ্মির সঙ্গে সমান্তরালভাবে কিন্তু নির্গত হয়েছে। এই রকম কন্ডিশনে এই লেন্সের ভিতরে আলোক রশ্মিটা এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, ওই বিন্দুটাকে বলা হবে এই লেন্সের কি, এই লেন্সের আলোক কেন্দ্র। এটাকে বলা হয়েছে আলোক কেন্দ্র। এবং আলোক কেন্দ্রের একটা ব্যাপার হলো, আলোক কেন্দ্রের মধ্যে যদি কোনো আলোক রশ্মি সরাসরি এসে আপতিত হয়, তাহলে মাথায় রাখবে সেই রশ্মি কিন্তু সোজা পথেই বেরিয়ে যাবে, সে কিন্তু কোনো সময় অন্য পথে যাবে না। অর্থাৎ তুমি যে কোনো রকম ভাবে তুমি প্রবেশ করো না কেন, তুমি এদিক দিয়ে প্রবেশ করো, যা যেভাবে যাবে, এদিক দিয়ে প্রবেশ করালো, সে কিন্তু সোজা পথেই যাবে। আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখনই তুমি কোনো আলোক রশ্মি পাঠাবে, সে কিন্তু কোনো সময় তার গতিপথে পরিবর্তন করবে না। অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া রশ্মি সবসময় সেটা সরলরৈখিক পথেই কিন্তু যাবে, এবং এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু ভাইটাল কথা। ঠিক আছে, আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যার মধ্যে আলো কিন্তু কোনো প্রতিসরণ হয় না। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, তো আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে যে একটা লেন্সের সামনে একটা বস্তুকে রাখলে সেক্ষেত্রে প্রতিবিম্বতা কিভাবে গঠিত হয়। তো এখানে না বিভিন্ন রকম কন্ডিশন আছে তোমাদের বইয়েতে, আমি সেই বইয়ের সেই কন্ডিশনগুলোকে নিয়ে খুব একটা ডিসকাশন করছি না। সেই ডিসকাশন মানে অ্যাকচুয়ালি ওটা তোমরা নিজেরাই করতে পারবে। তোমাদেরকে যেটা করতে হবে, খুব স্কেল এবং রুলের সাহায্যে ছবিগুলোকে খুব ভালো করে আঁকতে হবে। তো সেটা আঁকার জন্য তোমাকে কি করতে হবে, আগে একটা তোমাকে লেন্সটা আঁকতে হবে। এই লেন্সের ক্ষেত্রে তুমি একটা কাজ করো, তোমরা একটা কাজ করবে, সেটা কি, যে তোমরা এই লেন্সটাকে একটা সরল রেখা দিয়ে আঁকবে। আগে এই সরল রেখাটা তোমরা আঁকবে। ঠিক আছে, আঁকা হয়ে গেলে তোমরা তারপর লেন্সটাকে আঁকবে। ওকে, তারপর এই লেন্সের সঙ্গে এই সরলরেখার সঙ্গে লম্ব করে একটা প্রধান অক্ষ আঁকবে। ঠিক আছে, আঁকার পরে একটা কথা তোমরা মাথায় রাখবে, যে আলোক রশ্মিকে যখন আমরা পাস আউট করব, ঠিক আছে, সেটা অনেকগুলো আলোক রশ্মি হতে পারে, তার মধ্যে আমরা প্রধান অক্ষ সমান্তরাল আলোক রশ্মিকে নেব।
সেটা যখন উত্তর লেন্সের সাপেক্ষে পাস আউট হবে প্রধান অক্ষের সমান্তরালভাবে, সেটা কিন্তু যখন ওই বেরোবে এই পাশ দিয়ে তখন কিন্তু ফোকাস বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ তোমরা যেটা করবে সেটা একটা মেজারমেন্ট করবে। কিরকম মেজারমেন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স তোমরা স্কেলের মধ্যে মেপে নেবে, মেপে নিয়ে এখানে একটা পয়েন্ট সে একই ডিস্টেন্স আরেকটা পয়েন্ট করে রাখবে। মানে এটা যদি এফ হয় তাহলে এটা হবে হচ্ছে 2f ডিস্টেন্স। ঠিক একই রকম ভাবে এই পাশে তাই করবে এফ টু এফ। ঠিক আছে, এই রেখাগুলো কিন্তু আঁকার আগে এই ঘটনাটা করবে। এইটা আঁকা হয়ে গেলে তারপরে তোমরা এই রশ্মিগুলোকে অঙ্কন করো। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এটার কিন্তু অঙ্কনটা মানে রেখাটাকে কিন্তু আগে টানা যাবে না। ঠিক আছে, তার আগে তোমাকে এই পয়েন্টগুলোকে বেছে নিতে হবে। ঠিক আছে, এবং সেটা স্কেলের সাহায্যে করে নেবে 2 সেন্টিমিটার, তারপরে হচ্ছে এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। ওকে, এরকমভাবে তোমাদেরকে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার কি করব, এইবার তোমার একটা যে কোনো পয়েন্ট নেবে, যেই পয়েন্টটার আমরা প্রতিবিম্ব আঁকতে চাইছি। সাপোজ এইখানে পয়েন্টটা নিয়েছি আমরা, হ্যাঁ এই পয়েন্টে আমরা প্রতিবিম্ব আঁকতে চাইছি। এবার কি করব দেখো, ওই পয়েন্ট থেকে প্রধান অক্ষ সমান্তরালভাবে একটা আলোক রশ্মিকে ফেলবো হচ্ছে আমাদের লেন্সের উপরে। প্রতিসরণের পর সেটা কোন দিকে যাবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এবার আরেকটা রশ্মি লাগবে ঠিক ওই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আরেকটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবো, সেটা সৌজা পথে বেরিয়ে যাবে। এবার এই রশ্মিটা যেই পয়েন্টে গিয়ে এদেরকে পরস্পরকে ছেদ করবে, অর্থাৎ সেই পয়েন্টটা কোনটা? সেই পয়েন্টটা কিন্তু এবার দাঁড়াচ্ছে হলো এটা। এই পয়েন্টে দেখো এরা কিন্তু ছেদ করেছে, সুতরাং এই পয়েন্টটা হবে কিন্তু আগের যেই পয়েন্ট সেই পয়েন্টের প্রতিবিম্ব। অর্থাৎ যদি একটা বস্তু এটার উপর লম্বভাবে অবস্থান করে তাহলে তার মাথা হবে এই পজিশনে, আর বটমটা হবে কিন্তু এই রেখার উপরে, অর্থাৎ সেটা কিন্তু উল্টো দিকে হবে। এবার এক্ষেত্রে মাথায় রাখবা, তোমরা যখনই তোমাদেরকে পরীক্ষা হলে বা পরীক্ষার সময় যদি বলে দেয় বা তোমাদের যদি কোশ্চেন করা হয় যে বস্তুটা কোথায় আছে, এফ আর 2f এর মাঝখানে কি, তাহলে তোমাকে এখানে আঁকতে হবে। তখন তোমরা এই রশ্মিটা তো নেবেই, যা আছে তাই থাকবে, খালি এই জায়গাটাতে কিন্তু পার্থক্যটা হবে। ঠিক আছে, তার উপরে বেস করে দেখবা যে এগুলোর কিন্তু অবস্থান চেঞ্জ হয়ে যাবে, বস্তু সাপেক্ষে সেটা উল্টো হবে কিনা, বড় হবে কিনা, অবশেষ হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখবে বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে। তো জাস্ট এই কথাটুকু মাথায় রাখবে, দেখবে অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে। একটা জায়গাতে গিয়ে তোমাদের একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে এফ এবং আলোক কেন্দ্রের মাঝখানে যদি কোনো বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে তোমরা দেখো যদি যে এই যে দুটো রশ্মির নির্গত হচ্ছে, এই রশ্মি দুটো পরস্পর এইদিকে গিয়ে মিলিত হলো, তো কোনো কোনো সময় এরকম হতে পারে যে ও এইদিকে নির্গত না হয়ে ও হয়তো অপোজিটে চলে গেছে, সে হতে পারে সেটা। তখন কি করবে? তাহলে এই দুটো তার মিলিত হচ্ছে না, তখন কি করবে তোমরা এটাকে এদিকে বর্ধিত করবে, বর্ধিত করে যে পয়েন্টে গিয়ে মিলিত হবে সেই পয়েন্টটা হবে এই পয়েন্টের প্রতিবিম্ব। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে তোমরা এখানে কিন্তু পর্দা রাখলে পরেও এই আলোটা কিন্তু এই পর্দার মধ্যে গিয়ে পড়ছে না। আলো এই পাশে রাখলে পরে হয়তো পড়তো পর্দার মধ্যে, কিন্তু এই পাশে রাখলে কিন্তু পর্দার মধ্যে পড়ছে না, কারণ আলো তো চলে যাচ্ছে ওই দিকে, ওই পয়েন্ট থেকে বেরোচ্ছে সে। ঠিক আছে, কাজে এই পয়েন্টটা কিন্তু অসৎ বিম্ব হবে, এটা মাথায় রাখবে যে এটা কিন্তু অসৎ বিম্ব হবে, কারণ অসৎ বিম্বকে পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, যেরকম আমাদের আয়নার মধ্যে যে প্রতিবিম্ব হয় তাকে কিন্তু পর্দায় ফেলা যায় না। ওকে, তো এটা কিন্তু অসৎ বিম্ব হবে। তো তোমরা বাড়িতে এই এফ টু এফ এই সমস্ত যেই টপিকগুলো আছে এগুলো এবারে একটু ট্রাই আউট করো, যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে আবার আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে হবে তোমাদের, আমি সব বুঝিয়ে দেবো। ওকে ফাইন, চলো তাহলে এরপরে এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব গঠনের ব্যাপারটা হলো। ঠিক আছে, প্রয়োজন পড়লে আবার সেটা নিয়ে ডিসকাশন করা যেতে পারে। ওকে, আচ্ছা এবার যদি অবতল দর্পণের ক্ষেত্রে আসো, সেই অবতল দর্পণের ক্ষেত্রে আবার সেই একই গল্প, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে। এইবার কি হবে, এই কিন্তু এবার মানে ইয়ের দিকে বেঁকবে না, মানে কি বলবো, প্রধান অক্ষের দিকে বেঁকবে না, সে প্রধান অক্ষের থেকে দূরে সরবে। আমরা দূরে সরে দিলাম, কিন্তু এখানে মেজারমেন্টটা করবো কিভাবে? মেজারমেন্ট সে আগের মতোই। কিরকম মেজারমেন্টগুলো দেখো, আগের মতো বলতে আমরা এখানে কয়েকটা পয়েন্ট বেছে নেব। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট বেছে নেব, ধরে নিচ্ছি এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট হলো। এই পয়েন্ট যেন এইখান থেকে তার ডিস্টেন্স যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ এখানে একটা আগে সরলরেখা টানতে হবে তোমাকে, লেন্সটা আঁকার সঙ্গে সঙ্গে এখানে একটা সরলরেখা টানতে হবে, তারপরে তোমার এখানে প্রধান অক্ষ আঁকতে হবে স্কেলের সাহায্যে। এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এদিকে আবার 2 সেন্টিমিটার, এদিকে আবার 2 সেন্টিমিটার, তাহলে কি হলো, এটা এফ টু এফ, এফ টু এফ এরকম ভাবে থাকলো। ঠিক আছে, এরকম অবস্থাতে তারপরে তুমি কিন্তু কি করবা, তুমি এই একটা এবার তুমি একটা টানবা, মানে সরলরেখা টানবা। ঠিক আছে, প্রধান অক্ষ সমান্তরাল সরলরেখা, এবং সেটাকে এবার আমাকে কি করতে হবে, এই পয়েন্টে একটা স্কেল বসাতে হবে, স্কেল বসিয়ে কিন্তু এবার আমাকে এদিকে টানতে হবে। ঠিক আছে, স্কেল বসিয়ে কিন্তু সেটাকে টানতে হবে। হলো, সেটা তার মানে কি হচ্ছে, সেটা কিন্তু তার মানে দাঁড়াচ্ছে এই ফোকাস থেকে আলোটা বেরোচ্ছে, অর্থাৎ তুমি স্কেলটাকে এরকম ভাবে রাখবা যেন এই ফোকাস
এই পয়েন্টে টাচ করে এবং এই পয়েন্টে যেন টাচ করে, তারপরে তুমি স্কেলটাকে টেনে দাও পুরোটা, তাহলে আলোক রশ্মি এই পথে বেরিয়ে গেল। এরকম অবস্থায় এইটা হলো প্রথম রশ্মি, সেকেন্ড এই বিন্দুটার, তাহলে এই দিক দিয়ে রশ্মিটা বেরোচ্ছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আবার একটা আলোক রশ্মি কি হবে, প্রধান অক্ষের সঙ্গে তীর্যকভাবে আপতিত হয়ে এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে, যার ফলে তার গতিপথে কোনো পরিবর্তন হবে না। এইবার কি দাঁড়ালো দেখো, এইবার এই রশ্মিটা আর এই রশ্মিটাকে আমি যদি এইদিকে বাড়াতে থাকি তাহলে কোনো সময় মিলবে? নিশ্চয়ই মিলবে না। তাহলে মিলবেটা কোথায়? এইখানে। অর্থাৎ এই পয়েন্টটা হবে এই পয়েন্টের অসৎবিম্ব। কেন অসৎবিম্ব বললাম? কারণ আলো তো যাচ্ছে ওইদিকে, পর্দা এইদিকে পড়তে পারে, কিন্তু যেই পিছন দিকে কি আর পর্দা গিয়ে পড়বে? নিশ্চয়ই না। কাজে এখানে পর্দা দিয়ে লাভ নেই, সেখানে কিন্তু কোনো রকম কোনো প্রতিবিম্ব পাবো না পর্দাতে। হ্যাঁ, তো কিন্তু এই পাশে যদি চোখ রাখি তাহলে প্রতিবিম্বটাকে আমি এই পয়েন্টটাকে আমরা কিন্তু পাবো এই পয়েন্টে, অর্থাৎ এটা কিন্তু এর অসৎবিম্ব হলো এখানে। তো যার জন্য কি হয়েছে, সেখানে যদি বস্তুটা থাকে এরকম, তাহলে এইখানে বস্তুটা এরকম ছোট হয়ে যাবে, খরবাকায়। ঠিক আছে, এইভাবে কিন্তু অবতল দর্পণের ক্ষেত্র, সরি অবতল দর্পণ বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন মানে প্রতিবিম্ব পেয়ে যাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা F2 বিভিন্ন ডিস্টেন্সে তোমরা ট্রাই আউট করবে এবং সেটা পারলে আমাকে একটু দেখিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা, তো হোপ সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টে দেখো আমাদের হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন, অর্থাৎ এইবার যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশনটা কি। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন বলতে বোঝায় যে একটা প্রতিবিম্ব একটা বস্তু সাপেক্ষে কত গুণ বড়। অর্থাৎ রৈখিক বিবর্ধনকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, সুতরাং আমরা এখান থেকে কিন্তু বলতে পারি যে উপরে থাকবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, বিম্বর দৈর্ঘ্য, আর নিচে কিন্তু আসবে বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত গুণ বড়, সেটা হচ্ছে এম। ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্যের সাপেক্ষে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত গুণ বড় সেটা কিন্তু এম, এবং এইখান থেকে আসে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব। এটা জ্যামিতির সাহায্যে দেখানো যায়, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এই অনুপাতটা করলে পরে কিন্তু আমরা বেসিক্যালি লিনিয়ার ম্যাগনিফিকেশনটা পেয়ে যায়, অর্থাৎ কত গুণ বড় সেটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটি হচ্ছে রৈখিক বিবর্ধন, তোমরা বাংলায় পাবে হচ্ছে রৈখিক বিবর্ধন। ওকে, আচ্ছা, এরপরে আসো তোমাদের দুটো পয়েন্ট আছে এখানে, এই দুটো পয়েন্ট তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখানে v মানে কি? v মানে হচ্ছে বস্তু কেন্দ্র থেকে বস্তু দূরত্ব, লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে v। বস্তু দূরত্ব এটা লিখে রাখি আমি, বস্তু দূরত্ব হচ্ছে সমান সমান v। আর u মানে কি? u মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, কোথা থেকে? আলোক কেন্দ্র থেকে কিন্তু, হ্যাঁ, প্রতিবিম্ব দূরত্ব সমান সমান ইউ, এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ কি হয়েছে যে আলোক কেন্দ্র থেকে ফোকাসের যা দূরত্ব সেটাকে কিন্তু ফোকাস দূরত্ব বলে। তার মানে কি আলোক কেন্দ্র কিন্তু ইম্পর্টেন্ট জায়গা একটা, হ্যাঁ। আলোক কেন্দ্র থেকে ফোকাসের যা দূরত্ব সেটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, যদি তোমাদের অসুবিধা হয় যে আলোক কেন্দ্রটা কি সেটা আবার একটু দেখিয়ে দিই তোমাদের, দেখানোর প্রয়োজন আছে কি আলোক কেন্দ্র কি? আচ্ছা, দেখে নাও দাও। আলোক কেন্দ্রটা হচ্ছে যে এইখানে যে কেন্দ্রটার কথা তোমাদেরকে বললাম না বারবার করে, যে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আলোক কেন্দ্র। ওকে, তো এইখান থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব যা আছে সেটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে যথাক্রমে ভি এবং ইউ, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব, এবং এই হচ্ছে একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, বিকজ এটার উপরে কিন্তু তোমাদের নিউমেরিক্যাল কিছু সমস্যা আসে। ঠিক আছে, আরেকটা আছে লেন্স নির্মাতার সমীকরণ। লেন্স নির্মাতার সমীকরণ, যেখানে এফ এফ মানে কি? যেখানে হচ্ছে এফ হচ্ছে আমরা যে লেন্সটা বানাবো সেই লেন্সটার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। মিউ জি মানে হচ্ছে যেই উপাদান দিয়ে লেন্সটা বানাবো, সাধারণত জি স্ট্যান্ড ফর গ্লাস, জি স্ট্যান্ড ফর গ্লাস, অর্থাৎ গ্লাসের কি গ্লাসের হচ্ছে প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আর মিউ এম মানে হচ্ছে মাধ্যম, মানে ধরো আমি বায়ু মাধ্যমে গ্লাসটা বানাচ্ছি, আমরা কোন মাধ্যমে ইউজ করব সেটাকে, সেই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক -1। ঠিক আছে, গ্লাস মাধ্যম হচ্ছে এম হলো আমাদের যে মাধ্যমের সাপেক্ষে আমরা ফোকাস দৈর্ঘ্যটা নির্ণয় করবো সেটার সে মাধ্যমটা। সাপোজ যদি জলের মধ্যে একটা গ্লাসকে চুবানো হয় তাহলে জলটা হবে হচ্ছে মিউ এম। ঠিক আছে, সেই ক্ষেত্রে মিউটা ক্যালকুলেশন করবো জলের জন্য, আর জিটা ক্যালকুলেশন মিউ জিটা ক্যালকুলেশন করবো হচ্ছে ফর গ্লাস।
ঠিক আছে। আচ্ছা এইবার -1 আর এই R1 R2 মানে একটু আগে বলেছিলাম যে লেন্স মানে কি, লেন্স মানে হচ্ছে দুটো গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধগুলো কি কি আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। তার উপরে বেস করে কিন্তু দেখো আমাদের ফোকাস, মানে আমরা কি করি, ক্যালকুলেশন করি এবং কম্পিউটারের মধ্যে দিয়ে দিই, সেই হিসাবে এখানে কিন্তু কাঁচগুলোকে বা গোলকগুলোকে কেটে 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 একসঙ্গে প্রথমে মিক্সিং আপ করে তারপরে কিন্তু কাটতে হয় আর কি, মানে আমাদের ফোকাসটাকে ঠিকঠাক করার জন্য, কোন ফোকাসে গিয়ে ঘটনাগুলো ঘটবে বা কোন ফোকাসে গিয়ে আমরা আলোগুলোকে এক জায়গায় বিন্দায়িত করব, মানে এক জায়গায় ফোকাসড করব। ঠিক আছে, তো এই হচ্ছে লেন্স নির্মাতার সমীকরণ। এই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা একটা জিনিস বলতেই পারি যে যদি একটা উত্তর লেন্সকে বায়ু মাধ্যম সাপেক্ষে যদি জল মাধ্যমে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে জল মাধ্যমের মধ্যে গিয়ে প্রতিসরাঙ্ক মানটা কমে আসবে। তাহলে এটার মান যদি কমে যায় তো স্বাভাবিকভাবে কি হচ্ছে, 1/f এর মান কিন্তু কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কিন্তু কিছুটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ক্যালকুলেশনগুলো দেখে নেবে যে যদি মাধ্যমটা যে মাধ্যমের মধ্যে নিয়ে যাচ্ছি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, পরম প্রতিসরাঙ্ক যদি বেড়ে যায়, ঠিক আছে, অর্থাৎ আলোর গতিপথ যদি বেশি করে বেঁকে যায়, হ্যাঁ, যদি বেশি বাধা পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে যাওয়ার কথা। ঠিক আছে, কারণ এটার মান যত বেশি হবে তত কিন্তু এই টোটাল মানটা তত কম হবে, যত ওটা কম হবে তত এফ এর মান তত বাড়তে থাকবে আর কি, ব্যস্ত সম্পর্কিত। হ্যাঁ, এটা বাড়লে এটা বাড়বে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, একদম মানে সমানুপাতিক সম্পর্ক সরাসরি বলতে পারছি না, কিন্তু এটা বাড়লে এটা বাড়বে এতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো কাজে এই জায়গাগুলো তো আর পরিবর্তন হবে না, বা এই উপাদানটা তুমি চেঞ্জ করতে পারছো না, তোমাকে চেঞ্জ করতে গেলে শুধুমাত্র মিউএমটাকে চেঞ্জ করতে হচ্ছে। সো এই মিউএমকে তুমি যদি চেঞ্জ করতে চাও, মিউএম যদি বাড়ে তাহলে এফও বাড়বে, যদি মিউএম কমে তাহলে এফও কমবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা আর কি। ঠিক আছে, তো তোমাদের মধ্যে এরকম কোশ্চেন অনেক সময় হতে পারে যে একটা লেন্সকে মানে ইয়ের নিচে চলে নিয়ে চলে যাওয়া হলো জলের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ফোকাসের কীরকম পরিবর্তন হবে, তো তখন তোমাদের কিন্তু এই সমীকরণটা ব্যবহার করে তোমাদের এই বিষয়টা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে দুটো বিষয়, যে দুটো বিষয় তোমাদেরকে মনে রাখার ব্যাপার আছে। আচ্ছা, এই পাওয়ার আসলে পাওয়ার অফ লেন্স, পাওয়ার অফ লেন্স, লেন্সের পাওয়ার বলতে কি বোঝায়, মাথায় রাখবে পাওয়ার অফ লেন্স বলতে বোঝায় হচ্ছে কোনো লেন্সের যা ফোকাস দৈর্ঘ্য তার অনন্যক। ঠিক আছে, কোনো লেন্সের যা ফোকাস দৈর্ঘ্য তার অনন্যককে বলা হচ্ছে তার পাওয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে যত পাওয়ার বেশি হবে তার কিন্তু ফোকাস দৈর্ঘ্য তত কম হবে, অর্থাৎ আলোর প্রতিসরণ তত কম হবে। হ্যাঁ, আলোক রশ্মি ধরো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যত বেশি ও বাঁকাবে তার মানে কি হচ্ছে, ওর ফোকাস দৈর্ঘ্য কমে যাচ্ছে না, যত বেশি যত কম ফোকাস দৈর্ঘ্য হবে তত কিন্তু ওর পাওয়ারটা বেশি হবে, সেই জন্য পি ইজ প্রপোর্শনাল টু 1/f, এবং এই 1/f দিয়েই কিন্তু আমরা সাধারণত ফোকাসকে কিন্তু ইন্ডিকেট করি। ঠিক আছে, এই সরি পাওয়ারকে ইন্ডিকেট করি, এই পাওয়ারের একক হচ্ছে মিটার ইনভার্স বা সেন্টিমিটার ইনভার্স, কারণ এফ এর একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার, সেই জন্য এটা। কিন্তু তো তাছাড়াও কিন্তু ডায়াপ্টারও বলা হয়, ডায়াপ্টার, ডিপিটি ডায়াপ্টার। তো পাওয়ার অফ লেন্স হচ্ছে তোমাদের অনেক সময় এখান থেকে গাণিতিক সমস্যা দিতে দেয়, যে একটা লেন্সের ক্ষমতা এই বলে দিল, যে এফটা বলে দিল, তাহলে সেক্ষেত্রে ওর পাওয়ার কত, কারণ তোমাকে এটা বসাতে হবে। ঠিক আছে, আর যদি ফোকাস দৈর্ঘ্য, যেরকম তোমার ফোকাস সাপোজ ধরো একদম লম্বা লেন্স যা প্লেন সমতল, তার ক্ষেত্রে সমতল কাজ ফলকের ফোকাস দৈর্ঘ্য কি হবে, ফোকাসটা হচ্ছে অসীম, সুতরাং সেক্ষেত্রে পাওয়ার ইজিক্যাল টু কত আসবে, 1/f, মানে 1/অসীম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার আমরা ইকুয়াল টু জিরো আসবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা কিন্তু জিরো আসছে। হ্যাঁ, সেই জন্য ওই লম্বা যে কাঁচ তল যেটা থাকে না, তার মধ্যে তাকে যদি তুমি লেন্স হিসেবে ইউজ করো, ও কিন্তু আলোর কোনো রকম কোনো প্রতিফলন ঘটাবে না, সোজা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে পাওয়ার অফ লেন্স। এরপর আসে হচ্ছে ডিসপারশন অফ লাইট, অর্থাৎ লাইটের যে প্রতি মানে ধরো একটা আলো আছে যার মধ্যে অনেকগুলো বহুবর্ণী আলো আছে, মানে যার মধ্যে বিভিন্ন রকম বর্ণ থাকে। ঠিক আছে, সেই বহুবর্ণী আলো যেটা হয় সেটা কি হচ্ছে, একটা কোনো প্রতিসরক মাধ্যমের মধ্যে এসে আপতিত হচ্ছে, ধরো লেন্স, সেই লেন্সে এসে আপতিত হচ্ছে। ঠিক আছে, সেই বহুবর্ণী আলোটা, তাহলে কি হবে, সেই লেন্সের মধ্যে বিভিন্ন বর্ণ থাকা মানে কি, ও তরঙ্গ দৈর্ঘ্য আলাদা এবং অথবা এবং তরঙ্গ দৈর্ঘ্য আলাদা মানে কি, তার বেগ আলাদা, বেগ যদি আলাদা হয় তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, ওর কিন্তু প্রতিসরণ বিভিন্ন রকম হচ্ছে, যার ফলস্বরূপ যখন সে নির্গত হচ্ছে তখন কিন্তু মানে আলোতে মানে বিভিন্ন বর্ণে কিন্তু বিভক্ত হয়ে যায়। বেসিক্যালি এখানে সাদা আলোকে দেখানো হয়েছে, তো এই ক্ষেত্রে কি হয়েছে, ওই ক্ষেত্রে কিন্তু ও বিভিন্ন বর্ণের আলোতে কি হয়ে গেছে, বিচ্ছুরিত হয়েছে। এই ঘটনাকে বলা হচ্ছে ডিসপারশন অফ লাইট, এবং ডিসপারশন অফ লাইট সেই সমস্ত লাইটের ক্ষেত্রে সম্ভব যারা বহুবর্ণীয় আলো, একবর্ণীয় আলোর ক্ষেত্রে কিন্তু ডিসপারশন কোনোদিনও হবে না।
ঠিক আছে, বা বিচ্ছুরণ কোনোদিনও হবে না। ওকে, তো মাথায় রাখতে হবে যে একই কোণে যদি আপতিত হয় বিভিন্ন বর্ণের আলো, তাহলে সেক্ষেত্রে ওদের বেগের উপরে বেস করে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রতিসরণ মানে ঘটাবে। ঠিক আছে, এবং যেহেতু যত বেগ বেশি হয় তার প্রতিসরণ তত কম, সেই জন্য দেখো লাল আলোটা কিন্তু সবার উপরে চলে গেছে। হ্যাঁ, সবার উপরে কিন্তু অবস্থান করেছে লাল এবং সবার নিচে করেছে বেগুনি, কারণ হচ্ছে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে মানে তরঙ্গ বেগ সবচেয়ে কম। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগ সবচেয়ে বেশি, যার ফলে সেটা সোজা বেরিয়ে গেছে। কিন্তু বেগুনির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই আমাদের ভিজুয়াল রিজনে বা সাদা আলোর মধ্যে, সেই জন্য কি হচ্ছে ওর কিন্তু বিচ্ছুরণ বা ওর কিন্তু সবচেয়ে বেশি বেঁকে গেছে, সেই জন্য বেগুনটাকে আমরা কিন্তু নিচের দিকে পেয়েছি। এই ঘটনাগুলো কিন্তু খুব ভালো লক্ষ্য করা যায় রামধনুতে। রামধনুর ক্ষেত্রে কি হয়, জল কণাগুলো তখন আচরণ করে প্রিজম হিসেবে, এবং সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে ওই 7টা বর্ণের আলো কিন্তু ওরা মানে বিয়োজিত হয়। কে, সূর্যের আলো, সূর্যের আলো 7টা বর্ণের আলোতে তখন বিয়োজিত যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সূর্যের আলোকে 7টা বর্ণে ভাগ করে দেখতে পাবো, এবং সেক্ষেত্রে সৃষ্টি হবে যে রামধনু। রামধনু কিন্তু আমাদের এরকমভাবে 7টা বর্ণের আলোতে ভাগ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে আলোর ডিসপারশন অফ লাইট। কারণ আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারে, সেই জন্য কিন্তু আমাদের এই ক্ষেত্রে খুব বেশি আলোচনা কিন্তু নেই, খুচরো 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 আলোচনা। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে সেই কোয়েশ্চেনটা করবে। আচ্ছা, এইবার যেই লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে যে লাস্ট যে টপিকটা আছে সেটা হলো স্ক্যাটারিং অফ লাইট। এখন সূর্য থেকে 7টা বর্ণের আলো আসছে, তাদের মধ্যে থেকে কিছু কিছু বর্ণের কিন্তু আলো স্ক্যাটারিং আছে, চারদিকে ছড়িয়ে পড়ে। কেন, সেটা ওই বিভিন্ন কণা টণা দ্বারা বিক্ষেপিত হয়। তারপরে ধরো তোমার যেহেতু মাধ্যম আলাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রতিসরণ আলাদা হচ্ছে, এবং যার ফলে বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরণ, প্রতিফলন এবং বিচ্ছুরণ বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার ঘটনা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো এই যে স্ক্যাটারিংটা হচ্ছে, এই স্ক্যাটারিংটা কিন্তু বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে বিভিন্ন হয়, এবং এই স্ক্যাটারিংয়ের যে ইন্টেন্সিটি বা তীব্রতা, সেটা কিন্তু নির্ভর করে ওদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর। এবং দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তার চতুর্থ ঘাতের কিন্তু এই ইন্টেন্সিটিটা ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ I is proportional to 1 by lambda to the power 4, অর্থাৎ ল্যামডার কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে সেটা। হ্যাঁ, তো ল্যামডা কিন্তু এটা কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে I মানে কি, তীব্রতা, কার, যেই আলোটা বিচ্ছুরিত হচ্ছে তার তীব্রতা। তো স্বাভাবিকভাবে যা ল্যামডা বেশি হবে সেই আলোর ক্ষেত্রে কিন্তু তীব্রতা বেশি হবে। এবার ধরো আমাদের বেনিয়া সহকলা আছে সূর্যের 7টা বর্ণ, এই বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে তাহলে ওর কিন্তু তীব্রতা সবচেয়ে বেশি হবে, কারণ বেগুনি বর্ণের ক্ষেত্রে ল্যামডা মান সবচেয়ে কম, যত কম তত তীব্রতা বেশি। বেগুনি এবং হচ্ছে নীল, ঠিক আছে, বেনিয়া সহকলা, ঠিক আছে, বেগুনি এবং নীল, তাহলে এই দুজনের কিন্তু আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি বা স্ক্যাটারিং সবচেয়ে বেশি হবে, মানে চারদিকে ওরা কিন্তু সবথেকে বেশি ছড়াবে, বাকিরা সবাই ছড়াবে কিন্তু এদের তীব্রতা সবচেয়ে বেশি হবে। এবং এই বেগুনি নীলের মধ্যে নীল আলোর প্রতি আমাদের চোখ বেশি সংবেদনশীল হওয়ার জন্য আমরা কিন্তু চারদিকে শুধুমাত্র নীল আলোকে ছড়িয়ে যেতে দেখি, এবং যে কারণে আমাদের কিন্তু আকাশ নীল বলে মনে হয়। ঠিক আছে, আকাশকে কিন্তু আমাদের এই কারণে নীল বলে মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন টপিক। এই মেইন টপিকগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করে দিলাম। তো এই আলোচনাগুলো করার পরেও যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, তোমরা আমাকে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা দুটো লাইক করে দিও বা আমাকে একটু রেসপন্স করে দিও। আর যদি বুঝতে না পারো, আবারও বলছি, আমাকে তোমরা ফোন করো বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।